গুড মর্নিং। আজকে একাদশ শ্রেণীর সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্রের অন্তর্গত বই কেনা যে রচনা, সেই রচনাটা আমি আজকে বোঝাবো। একাদশ শ্রেণীর জন্য যে যে সেমিস্টার ওয়াইজ যে সিলেবাসটা এসেছে, সেই সিলেবাস অনুযায়ী তাদের এমসিকিউ পরীক্ষা তো হয়ে গেছে। আমি সেই এমসিকিউ এর প্রত্যেকটা প্রোজ কমপ্লিট করেছিলাম। এবার সেকেন্ড সেমিস্টারে তাদের যে ব্রড প্রশ্নের যে পরীক্ষাগুলো বাকি আছে, ব্রড প্রশ্নের ফাইনাল পরীক্ষা বাকি আছে, তার জন্য যে সিলেবাস, যেমন ছুটি, তেলেনাপোতা আবিষ্কার, পঞ্চতন্ত্র, যার আন্ডারে আছে, বই কেনা, আজব শহর, এইগুলো আজকে বই কেনাটা পড়াবো। আজকে বই কেনাটা আমি আলোচনা করব। দেখো, এখানে আছে মাছিমারা বই কেনা। মাছিমারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতাই করি না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন। মাছিমারা কেরানি কাদের বলা হয়? যারা কেরানি মানে যারা অফিসে ক্লারিক্যাল কাজকর্ম করে থাকে তাদের বলা হয়। যাদের নিত্য দিনে তাদের একটা রুটিন থাকে, সকালবেলা উঠে থেকে শুরু করে কেরানিদের ঘর। এই যে কেরানি কথাটা আমরা বুদ্ধদেব বসুর ইলিশ নামক যে কবিতা, তাতেও কিন্তু আমরা পেয়েছি। সেই ইলিশ কবিতাতে আমরা কিন্তু কেরানির কথা, কেরানিদের জীবনযাপন প্রণালী বা জীবন সম্পর্কে কিছুটা হলেও পাই। মাছিমারা কেরানি কিন্তু তাদেরই বলা হয় যারা রোজের সকাল 10টা থেকে 5টা পর্যন্ত যাদের অফিস, তাদের ধরা বাঁধা একটা নিয়মের মধ্যে তাদের চলতে হয়। তাদের রোজগারের মধ্যে তারা থাকে, রোজগারের অতিরিক্ত সাধ্যের মধ্যে তারা বেরিয়ে গেলেই কিন্তু তাদের পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে পড়ে। এবং সেই মাছিমারা কেরানি তাদেরকেই বলা হয়ে থাকে। তো মাছিমারা কেরানি নিয়ে যত ঠাট্টা রসিকতা, তাদেরকে নিয়েই যত ঠাট্টা রসিকতা সমাজে হয়ে থাকে, দেখা যায় মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের মধ্যেই এই কেরানি ব্যাপারটা থেকে থাকে। কেরানি বেশিরভাগ দেখা যায় সাধারণ মধ্যবিত্ত বাঙালি ঘর এগুলো, যেখানে সচ্ছলতা তো অবশ্যই একটা সচ্ছলতা আছে, তারা সচ্ছলতার মুখ দেখে, কিন্তু তাদের একটা মানে 10টা থেকে 5টার যেহেতু অফিস, তাদের সংসারে দেখা যায় যে সবসময় একটা ল্যাভিসলি খরচ, যেটা সেই জিনিসটা কিন্তু তাদের মধ্যে নেই। তারা কিন্তু দুর্গাপুজো এলে তবেই দুর্গাপুজোর সময় জামা কাপড় কেনে, একটা পয়লা বৈশাখে একটা জামা কিনলো, বা এইরকম মানে সবসময় যে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করছে, কেনাকাটা করছে, সেই রকম নয়। তো এদেরকে বলা হয়ে থাকে, এদের একটা সাধারণ জীবনযাপন। তো এদেরকেই বলা হয় মাছিমারা কেরানি। তো তাদেরকে নিয়ে যতই ঠাট্টা রসিকতা করা হোক না কেন, মাছি ধরা যে কত শক্ত সে কথা পর্যবেক্ষণশীল ব্যক্তিমাত্রই স্বীকার করে নিয়েছেন। যারা বিচক্ষণতা, এদেরকে বুদ্ধিজীবী, এদের মধ্যে বুদ্ধিজীবী শ্রেণী বলা হয়ে থাকে। এদের মধ্যে শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণী সম্প্রদায়ের মধ্যেও এদেরকে ফেলা হয়ে থাকে। এবং যারা পর্যবেক্ষণশীল ব্যক্তি, তারা কি করে থাকে, তারা স্বীকার করেছেন যে মাছি মারাটা অত সোজা কাজ নয়। এই যে কেরানিদের কাজটা, এদের যে সংসার যাপনটা, এদের যে জীবন যাপনটা এত সহজে কিন্তু তাদের কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে তাদের চলতে হয়। মাছিকে যে দিক দিয়েই ধরতে যান না কেন, সে ঠিক সময় উড়ে যাবেই, কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে যে দুটো চোখ নিয়ে এই মাছির কারবার নয়। মাছিদের তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে। তো এই মাছিমারা কেরানিকে মাছি দিয়ে প্রতীক করা হচ্ছে, যে বলা হচ্ছে মাছি প্রতীক হয়ে উঠছে যে শুধুমাত্র যে দুটো চোখ দিয়ে মাছি দেখছে তা নয়, তাদের চারিদিকে তাদের বাস্তব জ্ঞান এতই থাকতে হয়। তাদের কিন্তু অবশ্যই বাজার সম্পর্কে তাদের অভিজ্ঞতা সব থেকে বেশি, কারণ তাদের বাজারেই কিন্তু তাদের বেশিরভাগ সময় তাদের আগুন ছোঁয়ার দাম কেন এত বৃদ্ধি পাচ্ছে, কেন জিনিসপত্রের দাম বাড়ছে, তারপর আশপাশের যে কোনো ঘটনা, তাদের সামাজিকতা বোধ অনেক বেশি। তাদের চোখ কান খোলা রাখতে হবে, কেননা আশপাশের লোক না হলে উচ্চবিত্ত শ্রেণীর মানুষরা কিন্তু ঠকিয়ে দেবে, কখন সে কিন্তু টেরও পাবে না। কিন্তু তাই জন্য প্রচণ্ড পরিমাণে তাদেরকে চোখ কান খোলা রাখতে হয়। তো সেইটাই হচ্ছে তাদের সমাজের সব থেকে লড়াই হলো এই মাছিমারা কেরানিদের। তো তার সমস্ত মাথা জুড়ে নাকি গাদা গাদা চোখ বসানো আছে। চোখ বসানো বলতে এখানে কিন্তু চারিদিকে চোখ কান খোলা রাখার কথা বলা হয়েছে, মানে দুটো চোখ শুধু নয়, অনেকগুলো চোখ আছে।
আমরা দেখতে পাই শুধু সামনের দিক, কিন্তু মাছির মাথার চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময় সমস্ত পৃথিবীটাকেও দেখতে পায়। এই মাছির কথা শুধু ধরে নিয়ে, শুধুমাত্র যে আমরা তো সামনের দিকে দেখছি, আমরা যারা মানে উচ্চ যারা লেখক সাহিত্যিক আরো বড় বড় যারা কেরানি যারা নয় শুধু তাদের কথা বলা, মানে কেরানিদের কথা এখানে বলা হয়েছে, কিন্তু কেরানি থেকে বাইরে যারা, সেখানে আরো বড় বড় ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার আরো অনেকে আছে, তারা কিন্তু কখনোই মানে সামনের দিকে তাকাচ্ছে। এখানে আমরা বলতে এখানে গল্পকথক এখানে সৈয়দ মুজতবা আলী বলছেন, পঞ্চতন্ত্রের অন্তর্গত বিষ্ণু শর্মা ওনার ছদ্মনাম। উনি বলতে চাইছেন কি যে উনি তো একজন বড় সাহিত্যিক, তাই সাহিত্যিকের দলে তো আর কেরানিকে ফেলা যায় না। একজন কেরানি হয়তো বড় সাহিত্যিক হয়ে উঠতে পারেন, কিন্তু কেরানি হয়ে উঠছেন মানে আমরা নিম্ন থেকে ঊর্ধ্বের দিকে যাই সবসময়, ঊর্ধ্ব থেকে কি নিম্নের দিকে আসবো তা নয়। কেরানি কেন ঊর্ধ্বের দিকে যাবে? কেরানি তো কেরানিই থাকবে, তাই না? এবার ঊর্ধ্বের দিকে যদি যাই তাহলে সে একজন কেরানির সাহিত্যিক হতে পারে, একজন সাহিত্যিক তার ব্যাকগ্রাউন্ডে সে কেরানি, এটা দেখা গেল। কিন্তু বলছে যে চতুর্দিকে চক্রাকারে চোখ বসানো আছে বলে সে একই সময় সমস্ত পৃথিবীটাকে দেখতে পায়। তার সামাজিকতা বোধ, তার বাস্তব বোধ অনেক বেশি, তাকে চারিদিকে চোখ কান খোলা রাখতে হয়। তাই নিয়ে গুণী ও জ্ঞানী আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন, হায় আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো। গুণী বিদগ্ধ বিশিষ্ট জনেরা তারা কারা? উঁচুতলার মানুষ যারা, তিনি বলছেন গুণী ও জ্ঞানী মানুষ, হ্যাঁ, তারা কি বলছেন? আনাতোল ফ্রান্স বলে গেছেন, হায় আমার মাথার চতুর্দিকে যদি এইরকম চোখ বসানো থাকতো তাহলে আচক্রবাল বিস্তৃত এই সুন্দরী ধরনীর সম্পূর্ণ সৌন্দর্য একসঙ্গেই দেখতে পেতুম। উনি খুব ভালো কথা বলে গেছেন। উনি বলছেন যদি ওনার সেই রকম চোখ থাকতো তাহলে উনি কি করতে পারতেন? উনিও এই মাছিমারা কেরানিদের মতো কিন্তু পৃথিবীটা একেবারে দেখে নিতে পারতেন। তো সুতরাং যারা কেরানি, মাছিমারা কেরানি বলা হয়ে থাকে যাদের, মাছিমারা কেরানি বলে যাদেরকে অপমান করা হয় সমাজে, হ্যাঁ, তাদের মাছি মারার কৌশলটা তারা যে কি করে মাছি মারতে পারলো সেটাই হচ্ছে আসল ব্যাপার, তাদের দক্ষতা। তারাই কিন্তু আসল পৃথিবীটাকে দেখছে। তাই আনাতোল ফ্রান্স কিন্তু বলে গেছেন যে উনি একজন উঁচুতলার মানুষ, জ্ঞানী গুণী ব্যক্তি। সমাজের স্তর, এটা উচ্চ স্তর, নিম্ন স্তর, মধ্যবিত্ত স্তর, এগুলো তো আছে। সবাই যদি এক জায়গায় চলে আসে তাহলে সমাজের শ্রেণী বিন্যাসটা হচ্ছে কিভাবে, তাই না? এইভাবেই সমাজটা করা আছে। আমরা সত্যজিৎ রায়ের যদি সিনেমাটা দেখি, সত্যজিৎ রায়ের সিনেমাতে উনি যখন দেখাচ্ছেন গুপি গায়েন বাঘা বায়নেই যে সমাজের শ্রেণী, 6টা শ্রেণীকে তিনি কিভাবে তুলে ধরছেন। ওখানে তো সমাজের শ্রেণী মানে ব্রাহ্মণ আরো অনেক রকম ভাবে উনি কিন্তু ওই যে যেটা উনি শ্যাডো ডান্স, যেটা শ্যাডো ওয়াক, যেটা শ্যাডো ডান্স বলা হয়, ওখানে তো উনি দেখিয়ে দিয়ে গেছেন। সেই ভূতের রাজাকে ডাকার সময় যেটা দেখিয়ে দিয়ে গেছে, তো সেইটা উনি তো দেখিয়েই দিয়ে গেছেন সমাজের শ্রেণীটা কিভাবে বিন্যস্ত হচ্ছে, সমাজের যে শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণীরা কেমন, উচ্চবিত্ত শ্রেণীদের মধ্যে কারা কারা পড়ছে, বুর্জোয়া শ্রেণীরা আছে, ব্রাহ্মণরা পড়ছে, আরো অনেক 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 কিছু ব্যাপার আছে। শ্রেণী বিন্যাসটা কেন, এই শ্রেণী বিন্যাসটা হলো, সমাজে তো সবাই একই জায়গায় থাকার কথা, কেন এইরকম অবস্থাটা হলো? যে কেরানি সে কি একজন ভালো সাহিত্যিক হয়ে উঠতে পারে না? যে কেরানি সে কি একজন খুব ভালো লেখক হতে পারে না? যে লেখক সে কেন তার ব্যাকগ্রাউন্ডটা ভুলে যায়? যে একজন লেখক বড় সাহিত্যিক সে কেন, এই যে একটা যেদের মধ্যে একটা যে এইখানে শ্রেণী বৈষম্য চলে আসছে, সেটাকেই এখানে উনি তুলে ধরেছেন। প্রথম প্যারাগ্রাফে আমরা এটাই বুঝতে পারলাম। দেখো, হায়, এটা তো আনাতোল ফ্রান্স বলে গেছেন, সুতরাং এখানে প্রশ্ন আসতেই পারে যে হায় আমার মাথার চতুর্দিকে যদি চোখ বসানো থাকতো তাহলে বলে ডট 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 দেওয়া আছে। উক্তিটি কার, কোন রচনার অন্তর্গত, কেন এই কথা বলেছেন? যদি বলা হয় কেন এই কথা বলেছেন, তখন আনাতোল ফ্রান্সের কথা, উনি যেহেতু একজন উচ্চ শ্রেণীর মানুষ, সমাজের এই ব্যাপারটা, মাছিমারা কেরানিদের যে অপমান করার ব্যাপারটা বা মাছিমারা কেরানিদের জীবনযাপন সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন। মাছিমারা কেরানিদের জীবনযাপনের
যে ওদের যে বাছি মারার কৌশলটা, ওদের যে লড়াই, সেই লড়াই সম্পর্কে উনি জানতেন, অবগত ছিলেন। সব মানুষ তো মানে আনাতোল ফ্রান্স নয়, আবার আনাতোল ফ্রান্স তো তার নিজের মতোই, তো তিনি তাই এই কথা বলে গেছেন। ওনাদের মধ্যবিত্ত মাছিমারা কেরানিদের দুঃখের কথা, ওদের জীবনযাপন সম্পর্কে জানতেন, অবগত ছিলেন বলেই বলে গেছেন। যাই হোক, কথাটা যে খাঁটি সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলেই বোঝা যায়, এবং বুঝে নিয়ে তখন এক আফসোস ছাড়া অন্য কিছু করবার থাকে না। হ্যাঁ, যদি ওনার কথাটা বোঝা যায়, তাহলে যারা যারা অপমান করছে তারা মানে মাছিমারা কেরানি, শুধু কেরানির দলের লোককে কেরানি বলছি না, মাছিমারা যদি বলি, সকাল থেকে বসে বসে তারা মাছিই তাড়াচ্ছে, আর কিছু করছে না, সরকারের কাজকর্ম করছে, সরকারি কাজকর্ম, তাদের মাছিমারা কেরানি বলা হয়। মানে মাছিমারা কেরানিদের এমন একটা দলে ফেলা হয়েছে যে ওরা সকাল থেকে মাছিই তাড়াচ্ছে, আর কিছু করছে না। সে যাই হোক, তো সেখানে কথাটা সেই খাঁটি, সে কথা চোখ বন্ধ করে একটুখানি ভেবে নিলে বোঝা যায়, এবং বুঝে নিয়ে তখন এক আফসোস ছাড়া কিছু করবার আর থাকে না। তো বুঝতে গেলে আনাতোল ফ্রান্সের কথাটা বোঝার পর কিন্তু আফসোস করতে হবে। তাই অবশ্যই তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাদের জীবনযাপন সম্পর্কে জানতে হবে, কেননা এই রকম মানুষই কিন্তু সমাজে দরকার, এই রকম সমাজেই কিন্তু এই রকম মানুষরাই কিন্তু টিকে আছে। কিন্তু এইখানেই ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকের তফাৎ। ফ্রান্সের সঙ্গে সাধারণ লোকে একটু আগে বললাম, সাধারণ যে কেরানিদের কথা বলা হচ্ছে, তারা পৃথিবীটাকে আগেই দেখে নিয়েছে, তারা পৃথিবীর রূপ রস গন্ধ উপলব্ধি করার আগেই সুযোগ পেয়ে গেছে। হ্যাঁ, যারা অহংকার নিয়ে বসে থাকবে তাদের কিন্তু দেখার সুযোগ হয়নি। এই যে আনাতোল ফ্রান্সের সাথে সাধারণ মানুষের যে একটা তফাৎ এখানে করা হলো, মাছিমারা সাধারণ কেরানিদের সাথে আনাতোল ফ্রান্স এক মানুষ নন। কিন্তু ফ্রান্স সান্ত্বনা দিয়ে বলেছেন, কিন্তু আমার মনের চোখ তো মাত্র একটি কিংবা দুটি নয়, মনের চোখ বাড়ানো কমানো তো সম্পূর্ণ আমার হাতে। এখানে কি বলছেন আনাতোল ফ্রান্সের, মনের চোখটাকে বাড়াবো আমি নিজের মতো করে, আমি মনের চোখ দিয়ে উপলব্ধি করব, সেটা তো আমার নিজস্ব ব্যাপার, কেউ তো আমাকে দিয়ে করাচ্ছে না, বা আমি নিজে করছি, সেটাই হচ্ছে ব্যাপার। নানা জ্ঞান বিজ্ঞানে আমি আয়ত্ত করতে পারি, আমি আমার জ্ঞান বাড়াতেই পারি, আমার জ্ঞান বিজ্ঞানে আমি সেটাকে আয়ত্ত করতে পারি, কিভাবে আমি মনশ্চক্ষু উন্মোচন করব, কিভাবে আমি সবকিছু উপলব্ধি করব, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। ততই এক একটা করে আমার মনের চোখ ফুটতে থাকে। যতই সে জ্ঞান আহরণ করবে কোনো এক ব্যক্তি, যত জ্ঞান আহরণ করবে ততই তার মনের চোখ ফুটতে থাকবে। তুমি যদি জ্ঞান আহরণ করতে চাও, তুমি যদি এই সুন্দর পৃথিবীটাকে উপভোগ করতে চাও, উপলব্ধি করতে চাও, তাহলে তোমার মাছিমারা কেরানিদের মাছিমারা না বলাই ভালো। তাদের বরং মাছি মারছে কিভাবে, সেই কৌশলটা কি করে আয়ত্ত করলো তারা, কৌশল আয়ত্ত মানে সত্যি কি মাছি মারার কৌশলের কথা বলা হচ্ছে তা নয়, তাদের জীবনের লড়াই সম্পর্কে তোমায় জানতে হবে, তাদের মাছিমারা না বলে তাদের সম্মান দিয়ে কথা বলতে হবে, তাদের সম্পর্কে তোমাকে অনেক কিছু জানতে হবে, তাদের সম্পর্কে তোমাকে জেনে তাদের লড়াই সম্পর্কে তোমায় অবগত হতে হবে, দরকার পড়লে সেই লড়াইয়ে তোমায় সামিল হতে হবে। অনেক কিছু ব্যাপার থাকে। তুমি যদি নিঃস্বার্থভাবে পৃথিবীটাকে উপলব্ধি করতে চাও, তোমার একটাই উদ্দেশ্য থাকবে পৃথিবীটাকে জানা, তোমার জ্ঞান বাড়ানো, তোমার একটাই উদ্দেশ্য থাকবে। একটা জায়গায় তুমি সীমাবদ্ধ থাকবে না। কোনো মানুষ একটা জায়গায় সীমাবদ্ধ থাকলে কোনো কিছু জানতে পারে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সেই জন্য সে জ্ঞানের চাহিদা, জ্ঞানটাকে বাড়াতে হবে। আনাতোল ফ্রান্স সেখানে কিন্তু অনেক এগিয়ে। আচ্ছা, পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা বাড়াতে ব্যস্ত, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোঁত করি, আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই। তাই তো এখানে যদি বলা হয়ে থাকে চোখ বাড়ানোর কথা বললেই তো চোখ রাঙাই, একে অপরকে চোখ রাঙাচ্ছি কেন না, পৃথিবীর আর সব সভ্য জাত যতই চোখের সংখ্যা, সভ্য জাত চোখের সংখ্যা বাড়াতে চায়। এই আনাতোল ফ্রান্সের মতো আরও তো অনেকেই আছেন, সকলেই আনাতোল ফ্রান্স নয়। সবসময় এই কথাটা আমি বলবো, আনাতোল ফ্রান্স কিন্তু আনাতোল ফ্রান্সই, এই কথাটা উনিই বলে গেছেন, অন্য কেউ কিন্তু বলেনি, ঠিক আছে? কারণ সকলের দৃষ্টিভঙ্গি কিন্তু সমান নয়। তো পৃথিবীর যত চোখের সংখ্যা বাড়াতে থাকে, আমরা ততই আরব্য উপন্যাসের একচোখা দৈত্যের মতো ঘোঁত করি, তাই তো? আর চোখ বাড়াবার কথা তুললেই চোখ রাঙাই। কেন? চোখ বাড়াবার একে অপরের প্রতি হিংসা সৃষ্টি হচ্ছে। আনাতোল ফ্রান্স সমালোচিত, আনাতোল ফ্রান্সও হয়েছেন। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কি হননি? উনি তো একদম সর্বসাধারণের মাঝে এসে লিখেছেন, মিশেছেন।
উনি তো একজন জমিদার ছিলেন। তো উনি কি করে এত সাধারণের জীবন তুলে ধরলেন ওনার লেখার মাধ্যমে, উনি কিভাবে তার গল্প কবিতা উপন্যাসে কি করে তিনি এত সাধারণ জীবনকে তুলে ধরলেন। অত বড় একজন সাহিত্যিক রবীন্দ্রনাথকে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা বলবো তো তিনি সকলের সঙ্গে মিশেছেন। যাই হোক, চোখ বাড়াবার পন্থাটা কি? প্রথমত বই পড়া, হ্যাঁ, এবং তার জন্য দরকার বই কেনার প্রবৃত্তি। তো আমাদের প্রশ্নটাই হচ্ছে বই কেনা নিয়ে। চোখ বাড়াবার মানুষ কেন? বই পড়ে পড়ে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়, মনশ্চক্ষু বৃদ্ধি পায়। জ্ঞান না বাড়লে, মানুষ সম্পর্কে চেতনা না হলে আমরা কি করে আমাদের মনশ্চক্ষু বৃদ্ধি পাবে? শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থেকে গেলাম, আমাদের মনশ্চক্ষু বৃদ্ধি পেয়ে গেল, তা নয়। কেরানিদের যে ব্যাপারটা, সমাজে যারা লেখক সাহিত্যিক, সবসময় মনে রাখবে তারা কিন্তু সমাজে সকল ধরনের মানুষের সাথে মেশে, এবং তাদের মেশার এটা একটা টেকনিক আছে। সকলে কিন্তু পারে তা নয়, সকলে কিন্তু পারে তা নয়। কিছু মানুষ আছে তারা কিন্তু ভীষণভাবে মেলামেশা করতে পারে, সকলের সাথে সকলের মতো করে তারা মেশে এবং তারা ভীষণভাবে প্রিয় হয়ে ওঠে তাদের। এটাই কিন্তু সামাজিকতা বোধ, এবং এই জিনিসটাই কিন্তু আমাদের সমাজে দরকার। এবং সব থেকে বড় কথা, হ্যাঁ, এই যে সমাজের যে ব্যাপারটা যখন চলে আসছে, আমরা সেইখান থেকে আমাদের মনশ্চক্ষু বৃদ্ধি পাচ্ছে। একটা মানুষ যদি দেখি আমরা সেই জুতো সেলাই করছে, তার সাথে যদি আমি তার মতো করে কথা বলি, তার হয়তো মনটা ভালো লাগবে। অবশ্যই তার সাথে কথা, কে জুতো সেলাই যে করছে তার সাথে গিয়ে কথা বলবে? রাস্তায় কেউ কথা বলতে চায় না, জুতোটাকে ফেলে দিল, সেলাই করে দিল, টাকা দিল, চলে এলো। কিন্তু দুটো কথা যদি তার সঙ্গে দাঁড়িয়ে বলা যায়, সে কিন্তু খুব খুশি হবে, সে কিন্তু ভীষণ খুশি হবে, এবং সে তার বদলে আরও 5টা কথা তার জীবন সম্পর্কে বলে দেবে। এবং সেই সময়ে তার সামনে কে দাঁড়িয়ে আছে সে কিন্তু জানে না, সেটা কোনো লেখকও হতে পারে, কোনো কেরানিও হতে পারে, আবার কোনো ডাক্তার বা উকিল এরকমও হতে পারে। সুতরাং মানুষের মানসিকতার ওপর ডিপেন্ড করছে সে কতটা মানুষের সাথে মানে থাকছে। এবার যে কেরানিদের জীবন নিয়ে যারা লিখছে, মানুষের মানসিকতাটা এখানে আসল, সে কেমন মানুষ এখান থেকে বিচার্য বিষয়। এবার আমি বলে দিই, সমাজ সম্পর্কে তার একটা ধারণা হচ্ছে যে হ্যাঁ, আমাদের সমাজে মুচিরা আছে, তাই তো, যে জুতো সেলাই করে সে তো মুচি। আমাদের সমাজ সম্পর্কে তখন ধারণা হলো হ্যাঁ, সমাজে মুচি, আমরা তো না দেখে চলে যাই। জুতো যখন ছিঁড়ে যায় তখনই তাদের কথা মনে পড়ে, আর কি তাদের কথা মনে পড়ে? এটাই বাস্তব, সত্যিই মনে পড়ে না, তাই তো। কিন্তু এই যেমন কেরানিদের নিয়ে কারা লিখেছে? বুদ্ধদেব বসুর একটা কবিতা আছে, আগেই বললাম, ইলিশ নামে। তো ইলিশ মাছের যে গন্ধ, ইলিশ মাছের যে সেই প্রকৃতিতে ইলিশ মাছ সম্পর্কে, সেই সময় কেরানিদের ঘরে ঘরে ইলিশ মাছ হচ্ছে, এটা হচ্ছে একটা ব্যাপার। সব ঘরে ইলিশ মাছ হচ্ছে তা নয়, কেরানিদের ঘরে ঘরে ইলিশ মাছ হতেই হবে। ইলিশ উৎসব, ইলিশ পর্ব, এই যে ব্যাপারগুলো থাকে, এইটা হচ্ছে একটা সাধারণ জীবন, একটা সাধারণ ছন্দবদ্ধ জীবনের মধ্যে মানুষ চলতে চায়, সাধারণ জীবনযাপন। এখানের ক্ষেত্রেও তাই। তো প্রথমে আমাদের চোখ বাড়ানোর জন্য বই পড়তে হবে। বই পড়ার মধ্যেই শুধু গণ্ডি, সেখানে দেখবো বিভিন্ন ধরনের সমাজের মানুষরা নিয়ে কথা কেন আছে। তো লেখকরা তাদের লেখার মধ্যে দিয়ে, যে বুদ্ধদেব বসুর বললাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র পড়লে সব সময় দেখবো বিভিন্ন ধরনের মানুষদের কথা ওখানে উঠে এসেছে। সব ক্ষেত্রেই বিভিন্ন জায়গার ওখানে মানুষ সম্পর্কে আছে, সেটা আমরা তো জানতে পাচ্ছি বই পড়া, সেই জন্য আমাদের মনশ্চক্ষু বাড়বে। এছাড়াও তার জন্য দরকার আমাদের বই কেনার প্রবৃত্তি। হ্যাঁ, যারা ওরকমভাবে মিশতে পারে না, তারা তো জানতে চায়, তারা বই পড়বে, বই পড়ে তারা জানতে পারবে, এবং বই কেনার প্রবৃত্তি চাই। অনেকে তো বই কিনতে চায় না, পড়ার মানসিকতাটাও থাকে না, কিন্তু বই কিনতে হবে। আচ্ছা, মনের চোখ ফোটানোর আরও একটা প্রয়োজন আছে। বার্ট্রান্ড রাসেল বলে গেছেন যে সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া। অবশ্যই বই আমাদের সব থেকে প্রিয় বন্ধু। আমাদের প্রিয় বন্ধু হচ্ছে, প্রথমেই বলবো, আমরা নিজেরাই নিজেদের প্রিয় বন্ধু, ঠিক আছে? নিজেরাই নিজেদের প্রিয় বন্ধু, তারপরই হলো বই আমাদের আপন, সব থেকে আপন। বই আমাদের চিরসঙ্গী, আমাদের বই হলো প্রিয় বন্ধু। সুতরাং এক্ষেত্রে এই যে ইনি বলে গেছেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের, বার্ট্রান্ড রাসেল কি বলে গেছেন? যে সংসারে, এটা উক্তি তুলে দিতে পারে যে সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার উপায় আছে, মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া।
তো নিজের আপন একটা দুনিয়া সৃষ্টি হয়, নিজের একটা জগৎ তৈরি হয়, সকলের সাথে সেই জগৎটা তো মেলে না। নিজস্ব একটা ব্যক্তি স্বাধীনতা আছে, নিজস্ব ব্যক্তিত্ব থাকে একটা, সেখানে কি হয় তার নিজের দুনিয়া থাকে, সেই ভুবন সৃষ্টি করা এবং বিপদকালে তার ভেতর ডুব দেওয়া। আমার নিজের বিপদ ঘনিয়ে এসেছে, হ্যাঁ, তার ভেতর আমি ডুব দেব। আমার কে সঙ্গী? আমি আমার সঙ্গী, আমি নিজেকে ইন্ট্রোস্পেক্ট করব, আমি আমার নিজের কথা ভাববো এবং বিপদকালে আমি বই পড়বো, যেটা আমার মনে হবে। তো বই আমাদের প্রিয় সঙ্গী, তাই তো? যাই হোক, ডুব দেওয়া, যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, ভবযন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। তো সে যত তার ভুবন, একটা মানুষ শুধু বই দিয়ে তার জগৎ সৃষ্টি করে তা নয়, একটা মানুষ তার সমাজ দিয়েও তো জগৎ সৃষ্টি করতে পারে। ধরো একটা মানুষ, সে পরিবার দিয়েও তো তার পরিবারের আত্মীয় স্বজনকে নিয়েও তো সে সব সময় কাটাতে পারে। তার একটা জগৎ তৈরি হলো, সেখানে তার দুঃখ ভোলবার জন্য সে থাকতে পারে। আবার একটা মানুষ তার সমাজের নানা ধরনের বিষয়ে থাকতে পারে, তার সময় কাটানোর জন্য, তার নিজের দুঃখ ভোলার জন্য সে থাকতে পারে। একটা মানুষ সে প্রিয় সঙ্গীর সাথে থাকতে পারে, সব সময় তার এক প্রিয় সঙ্গী আছে, তার সঙ্গে সময় কাটাতে পারে। সব থেকে বড় বন্ধু এখানে হলো বই। সে বইয়ের সঙ্গে বই পড়লে সব থেকে বড় ব্যাপার হবে যে তোমার মনশ্চক্ষু বৃদ্ধি পাবে, তুমি পৃথিবীটাকে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তো দেখো এখানে তাই বলা হয়েছে, অর্থাৎ সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন কুলিয়ে উঠতে না পারলে ইতিহাস হার মানলে ভূগোল, আরও কত কি। তাহলে সাহিত্যে সান্ত্বনা না পেলে দর্শন পাবো আমরা, দর্শন তত্ত্বটা ফুটে উঠবে। আর দর্শন যদি আমাদের কুলিয়ে উঠতে না পারে, ফিলোসফির তো শেষ নেই, আমাদের সাহিত্যে ফিলোসফির তো শেষ নেই। দর্শন যদি কুলিয়ে উঠতে না পারে, তাহলে আমাদের ইতিহাস সাহায্য করবে, আমাদের ঐতিহাসিক তথ্যগুলো সাহায্য করবে। কারণ সাহিত্যে ইতিহাস, দর্শন এইগুলোই হলো আসল। ইতিহাস আর দর্শন ছাড়া কিন্তু কখনোই সাহিত্য গড়ে ওঠে না। আবার ইতিহাস যদি হার মানে, তাহলে ভূগোল কেন বলছে? কারণ ভৌগোলিক অঞ্চলগুলো তো ওখানে থাকে। দেখো না, আমরা যদি দেখি রামায়ণ মহাভারত, যদি দেখি যে কোনো পুরাণ যদি দেখি, সব ক্ষেত্রেই কিন্তু সাহিত্যে পুরাণ কিন্তু মাস্ট, তাই তো? তো সেখানে যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমাদের অঞ্চলগুলো থাকে, জায়গাগুলোর নাম থাকে, জায়গাগুলো আমাদের আছে বাস্তবে, তাই তো? তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে গেলে তো ভৌগোলিক অঞ্চলগুলো চলে আসে, ভূগোল চলে আসে। ভূগোল থেকে আমরা কি আনতে পারি? আশেপাশে অঞ্চলের আশপাশে নদী, পাহাড়ের নাম কি, সেই অঞ্চলের বাসিন্দারা মানে কীরকম কালচার, সংস্কৃতি কেমন, সব তো ভূগোলের আন্ডারে চলে যাচ্ছে। সেইখানের সংস্কৃতি কেমন, তাদের বসবাস কেমন, তাদের জীবনযাপন কেমন, তাদের সেখানকার মানুষদের কি করে তাদের অকুপেশন কি, তাদের নদী ওখানে কি আছে ওই জায়গায়, তারপর তাদের কালচার, তার সংস্কৃতি বললাম, তারপর পোশাক আশাক, এগুলো সব কিছু আমরা কিন্তু পোশাক পরিচ্ছদ এগুলো সব জানতে পারি। এবার দেখো তাদের খাওয়া দাওয়া, এইগুলো যে যত বেশি ভুবন সৃষ্টি করে, এটা হলো আরও কত কি। কিন্তু প্রশ্ন, এই অসংখ্য ভুবন সৃষ্টি করি কি প্রকারে? এত ভুবন সৃষ্টি আমরা করব কিভাবে? তাই তো, অসংখ্য ভুবন মানে তৈরি করার জগৎ। কেউ আবার পরিভ্রমণ মানে বেড়াতে যেতে ভালোবাসে, তাই তো? তো সে হয়তো বছরই বেড়াতে গেল, বা এমনও আছে বা ফ্যামিলি, সে হয়তো দেখা যাচ্ছে একবার সদ্য বেড়াতে যাচ্ছে, মানে ঘুরে এলো আবার বেড়াতে যাচ্ছে, মানে 2 মাস কি 3 মাস অন্তরই বেড়াতে যাচ্ছে, বা 6 মাস অন্তর বেড়াতে যাচ্ছে। তার ঘোরাটাই হচ্ছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর গোটা বিশ্ব পরিভ্রমণ করে গেছে। তা কেউ তো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে না, কিন্তু এমনও অনেক ফ্যামিলি আছে যারা হয়তো বেড়াতে যেতে ভালোবাসে, এবং সে নিজের ভুবন সৃষ্টি কি করে হচ্ছে? হয়তো সঙ্গী পেলো না, একাই চলে গেল, তাই তো? সঙ্গী না পেলেও সে একা চলে গেল, ঘুরে চলে এলো, সেটা তার আপন ভুবন। ভুবন মানে কি? তার দুনিয়া। সেই দুনিয়ায় সে একা বিচরণ করে নিজের শান্তির জন্য। তার দুনিয়ায় সে অবশ্যই অন্যকে আহ্বান করবে, কিন্তু তার দুনিয়ায় আহ্বান করার আগে সে কিন্তু দেখবে তা অপরের দুনিয়াটা সে জানে না, কিন্তু আহ্বান করবে, দেখা যাবে অপোজিট পার্সন সে আসতে চায় কি না, তাই তো? সে আসতে চায় কি না, কারণ তার দুনিয়া তো আলাদা, এবং সে এই দিকের পার্সনটা সে তার দুনিয়ায় যেতে একবার বিচরণ করতেই চাইবে, কিন্তু যে যার দুনিয়ায় কিন্তু আবার ফিরে যাবে। কেননা কেউ কারোর দুনিয়ায় কিন্তু বেশিক্ষণ থাকতে পারে না। কেউ বইপ্রেমী হয়ে থাকে,
কেউ আবার তার যে সঙ্গী সে হয়তো বই প্রেমী নয়, খুব একটা বই পড়তে তার ভালো লাগে না, সে তার দুনিয়ায় বেশিক্ষণ থাকতে পারবে না, সে বই থেকে বেরিয়ে যাবে। আর যে বই প্রেমী সে বইয়েই ঢুকে বসে থাকবে, এই হচ্ছে ব্যাপার। দুজনের দুনিয়া আলাদা, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ক্ষেত্রটাই হচ্ছে ব্যাপার। তারপরে চলে যাচ্ছি, দেখো পরের অংশে আছে যে বই পড়ে দেশ ভ্রমণ করে, কিন্তু দেশ ভ্রমণ করার মতো সামর্থ্য এবং স্বাস্থ্য সকলের থাকে না। এটাও ঠিক কথা, দেশ ভ্রমণ করতে সে ভালোবাসে, কিন্তু স্বাস্থ্য বা সামর্থ্য টাকা পয়সার ব্যাপার থাকে, সেগুলোও তো ঠিক নেই। কাজেই শেষ পর্যন্ত বাকি থাকে বই, শেষ পর্যন্ত বই পরিভ্রমণের জন্য হয়ে যায়। বইয়ে আমরা বিভিন্ন জায়গার নাম পাই, বিভিন্ন বর্ণনা পাই, কেন আমাদের ভ্রমণের বই থাকে। লেখক সাহিত্যিক যারা প্রাবন্ধিক তারা ভ্রমণের ওপর বই লিখে থাকেন। এমন অনেক বই আছে, অনেক আর্টিকেল আছে যেগুলো ভ্রমণ কেন্দ্রিক হয়ে থাকে, সেগুলো পড়লেও আমাদের যেন মনে হয়, আমাদের মন তো খুব চঞ্চল, এক জায়গায় স্থিরতা পায় না, কিছু একটা ভাবলে সঙ্গে সঙ্গে মন সেখানে দৌড়ে চলে যায়। যদি আমি পাহাড় ভাবি তো পাহাড়ে চলে যাব, যদি সমুদ্র ভাবি তো সমুদ্রে চলে যাব, যদি আমি মনে করি সমুদ্রে আমি ডুব দিচ্ছি তো সমুদ্রে ডুব দিচ্ছি, আমি যদি কিছু মনে করি কল্পনা করি আমি সেটা করতেই পারি। আমাদের মন এতটাই চঞ্চল, তো আমরা সেটা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কাজের শেষ পর্যন্ত বাকি থেকে যায় বই। তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন, ওমর খৈয়াম যেটা বলেছিলেন ওটা খুব ইম্পর্টেন্ট। দেখো, here with a loaf of bread beneath the bow, a flask of wine, a book of verse and though, beside me singing in the wilderness and wilderness in paradise, তো যাই হোক, এটা একটা ইংলিশ, এখানে একটা কোটেশন দেওয়া আছে, এটা কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে, এবং এটা তোমাদের হয়তো শর্ট প্রশ্ন, মানে এমসিকিউ এ তো তোমাদের নেই, এটা বড় প্রশ্ন, এখান থেকে এইটা কার উক্তি আসতে পারে, ঠিক আছে, কিন্তু নাও আসতে পারে। এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, যদি 1 নম্বরের প্রশ্ন থাকতো তোমাদের তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতে পারতো, হয়তো 2টো লাইন তুলে দিল, বা প্রথম লাইনটা তুলে ডট ডট দিয়ে শেষের লাইনটা তুলে দিল, দিয়ে বললো যে কার উক্তি কোন রচনার অংশ, তখন তোমরা বলতে। তারপর দেখো, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয়। অনন্ত যৌবনা বই, সেই বই পড়তে খুব ভালো লাগছে, সব কিছু ওখানে আছে। অনন্ত যৌবনা বলতে একজন যৌবনপ্রাপ্ত ব্যক্তি বা যুবতী যিনি, তাদের মধ্যে সব কিছু আছে, সব কিছু পাওয়া যাবে। তো সেই অনন্ত যৌবনা বইকে দিচ্ছি, কোনো মানুষকে নয়, একটা বইয়ের ওপর এখানে করা হচ্ছে যে অনন্ত যৌবনা যদি তেমন বই হয়, তাতে সব কিছু আদ্যপান্ত সব আছে, ভূগোল, ইতিহাস, সাহিত্য, দর্শন, রসবোধ সব আছে। তাই বোধ করি খৈয়াম তার বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি বানাতে গিয়ে কেতাবের কথা ভোলেননি। দেখো, কেতাব বলতে এখানে বইয়ের কথা বলা হয়েছে, বইয়ের কথা কিন্তু তিনি ভুলে যাননি। আর খৈয়াম তো ছিলেন মুসলমান, ওমর খৈয়াম তো মুসলমান ছিলেন একজন। মুসলমানদের পয়লা কেতাব কোরআনের সর্বপ্রথম যে বাণী মোহাম্মদ সাহেব শুনতে পেয়েছিলেন, তাতে আছে অল্লাম্মা বিল কলমি, অর্থাৎ আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন কলমের মাধ্যমে। আল্লাহ মানুষকে কলমের মাধ্যমে জ্ঞান দান করে গেছেন। তাদের কোরআন আছে, কোরআন তারা পড়ে, তাদের শরিয়ত আছে, সেই শরিয়তের ভাষা তারা জানে। শরিয়তের ভাষা কি? শরিয়তের ভাষা সেই ভালো মানুষের মধ্যে যাতে ভালো মন্দের বিচারবোধটা আরও উন্নত হয়, ভালো মন্দের বিচারবোধ যেন বৃদ্ধি পায়, সেই সব আমরা কোরআন থেকে জানতে পারি। তা শরিয়তের ভাষায় সেই সব কথাই বলা আছে, যেটা সমাজের পক্ষে কল্যাণজনক হবে, যেটা মানুষের মানসিকতার উন্নতি সাধন করবে, তাই তো? এবার দেখো, কলমের মাধ্যমে আল্লাহ মানুষকে জ্ঞান দান করে গেছেন, আর কলমের আশ্রয় তো পুস্তকে। কলমের মাধ্যমে কিভাবে করে গেছেন? আল্লাহ কি কোনো কলম দিয়ে গেছে? তা নয়, পুস্তক অর্থাৎ কোরআনটা লিখিত হয়েছে, সেখানেই সব কথা বলা আছে। ঈশ্বরের বাণী, আমাদের যেমন ঈশ্বরের বাণী আছে, আমাদের যেমন গীতা আছে, এদের কোরআন আছে, তাই তো? আর ওদের কি আছে? খ্রিস্টানদের কি আছে? বাইবেল আছে, ঠিক আছে? বাইবেল শব্দের অর্থ বই। তোমাদের প্রশ্ন আসে বাইবেল শব্দের অর্থ কি? বলবে বই, তার সাথে লেজুরে একটা হয়তো তার সাথে একটা অ্যাটাচে হয়তো একটা দিয়ে দিল প্রশ্ন, সেই প্রশ্নটা অন্য হতে পারে। বই পার এক্সিলেন্স, সর্বশ্রেষ্ঠ পুস্তক হচ্ছে দ্য বুক। বাইবেল শব্দের অর্থ হলো বই পার এক্সিলেন্স,
সর্বশ্রেষ্ঠ পুস্তক দ্য বুক, তার বাইবেল শব্দের অর্থ হলো বই। এবার এটা পুরোটা বলতে হবে, বই পার এক্সিলেন্স কমা দিয়ে সর্বশ্রেষ্ঠ পুস্তক দ্য বুক, ঠিক আছে? ব্যাস। যে দেবকে সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্ন হন্তারূপে স্মরণ করতে হয়, তিনি তো আমাদের বিরাটতম গ্রন্থ স্বহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। দেখো, যে দেবকে সর্বকর্মের বিধাতা, যিনি বিধাতা পুরুষ, যিনি ভাগ্য লেখেন, ভাগ্য লিখন যার হাত দিয়ে হয় মানুষের, তিনি সর্বমঙ্গল কর্মের প্রারম্ভে বিঘ্ন হন্তারূপে স্মরণ করতে হয় তাকে, তিনিই তো আমাদের বিরাটতম গ্রন্থ স্বহস্তে লেখার গুরুভার আপন স্কন্ধে তুলে নিয়েছিলেন। আমাদের এক একজনের ভাগ্য তার হাতে লিখিত হয়েছে। আমরা কখনোই যে যার নিজের ভাগ্য নিয়ে জন্মেছি, ভাগ্য কেউ কারো ছিনিয়ে নিতে পারে না। ভাগ্য যে যার আপন পথে চলে, কেউ কোনো দিন যে ভাগ্য নিয়ে জন্মেছি সেই ভাগ্য নিয়েই আমাদের কিন্তু যেতে হবে। তো সেই ভাগ্য গণপতিগণ অর্থাৎ তিনি নিজে হাতে তুলে নিয়েছেন। গণপতিগণ অর্থাৎ জনসাধারণের দেবতা, গণ অর্থে এখানে জনসাধারণের দেবতা, জনগণ, তাই তো? জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে। পুস্তকের সম্মান মানে আমরা জনগণ শব্দটা যখন আমাদের জন অর্থে এখানে আমাদের সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, জনতা বা জনসংখ্যা যখন আমরা বলি, তখন এই জন শব্দটার অর্থই হচ্ছে আমাদের সাধারণ মানুষ, তার সাথে যুক্ত হচ্ছে গণ শব্দের অর্থই হলো দেবতা। সুতরাং আমরা যদি সেই জনগণ যদি সেই দেবতা পুস্তকের যদি সম্মান করতে না পারে তবে তারা দেবভ্রষ্ট হবে, তারা দেবতা ভ্রষ্ট হবে। তাহলে তাদেরকে আমরা জন বলবো, তার সাথে গণ থাকছে না, তাহলে সে একা হয়ে গেল। জনগণ তোমরা নিশ্চয়ই জানো এটা বহু বচনে আসছে। গণ, গুলা, এই যে জিনিসগুলো, বৃন্দ, এগুলো কিন্তু সকলের সমষ্টিকে বোঝাচ্ছে, তাই তো? সমষ্টিকে বোঝাচ্ছে, তাই বহু বচনে আসছে। এক বচনে কিন্তু যদি জন হয়ে যায়, একজন হয়ে যাবে, অর্থাৎ সেখানে কিন্তু এক বচন হয়ে যাচ্ছে, বহু বচন থাকছে না। কিন্তু বাঙালি নাগর ধর্মের কাহিনী শোনে না, তার মুখে ওই এক কথা, অত কাঁচা পয়সা কোথায় বাবা যে বই কিনবো, বলছে অত কাঁচা পয়সা কোথায়, অত কাঁচা পয়সা কোথায় যে বই কিনবো। বাঙালি নাগর ধর্মের কথা শোনে না, ঠিক আছে? সে বলছে বই কেনার জন্য তো সামর্থ্য থাকতে হবে, তবে তো একটা দামি বই, আমি ভালো বই কিনতে পারবো, কিনে পড়তে পারবো, তাই না? সে সামর্থ্যটা কোথায়? কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকোনো আছে। সেইটুকু এই যে বই কিনতে পয়সা লাগে, ব্যাস, এর বেশি আর কিছু নয়। দেখো, যাদের মধ্যে বই পড়ার খোরাক আছে, মানে বই পড়ার ইচ্ছে আছে, বই পড়তে তারা চায়, কিন্তু নতুন নতুন জিনিস জানতে চায়, আগ্রহী, পড়তে চায়, কিন্তু তারা কি হয়, সামর্থ্যের অভাবে পড়তে পারে না, তাদের মনের ইচ্ছাটা মনেই থেকে যায়, তারা পড়তে আর পারলো না, কিনে যে একটা ভালো বই পড়বে সেটা পারলো না। সুতরাং মানুষের পড়ার যে সামর্থ্য, বই কেনার যে সামর্থ্য সেটাও যেমন দরকার, বই পড়ার যে স্বাস্থ্য সেটাও তো দরকার। এবার দেখো, বইয়ের দাম যদি আরও কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে, সেই বিষয়ে সন্দেহ নেই। তো বই কেনা নিয়েই হচ্ছে এখানে মেন বিষয়, হচ্ছে বই কেনা, যারা কিনতে পারে না তাদের কথা এখানে বলা হচ্ছে। তাই প্রাবন্ধিক কিন্তু পুরো মাছিমারা কেরানিদের নিয়ে শুরু করেছেন। বইয়ের দাম যদি কমানো যায় তবে আরও অনেক বেশি বই বিক্রি হবে, সে বিষয়ে সন্দেহ নেই। তাই যদি প্রকাশককে বলা হয় বইয়ের দাম কমাও, প্রকাশককে বলা হয় যদি বইয়ের দাম আপনি কমান, তবে সে বলে বই যথেষ্ট পরিমাণে বিক্রি না হলে বইয়ের দাম কমাবো কি করে? যথেষ্ট পরিমাণে যদি বিক্রি না হয় তাহলে বইয়ের দাম কেন? একজন মানুষ মানে বই বিক্রেতা, সে যদি একটা বই 200 টাকায় বিক্রি করে, এটা যদি ধরে নিই খুব কম দাম, হ্যাঁ, 100 টাকা, 150 টাকা, 200 টাকার মধ্যে বিক্রি করে, হ্যাঁ, তাহলে কিন্তু অনেকে হয়তো বই কিনবে, যাদের সামর্থ্য আছে ওই 200 টাকার মধ্যে, কিন্তু অনেকে কিনবে। আর এখানে বলতে চাইছে যদি না কেনে, সে বইয়ের দাম 300, 350, আরও বেশি, যত বেশি 1000 টাকারও তো বই আছে, আরও অনেক বেশি দামের বই আছে, বই কিনতে বলছে এখানে বইয়ের দাম কমাবো কি করে? যদি যথেষ্ট পরিমাণে বিক্রি না হয়, বিক্রি কি করে হবে? যদি ক্রেতারা বই না কেনে, বিক্রি যত হবে তত বইয়ের দাম কমবে। হ্যাঁ, এটা মার্কেটিং হয়েছে, বইটার অনেক মার্কেটিং হয়েছে, অনেকে কিনছে, বইয়ের দামটাও কমেছে, তো ডিম্যান্ড বেড়েছে, মানুষে কিনছে, ঠিক আছে, কিন্তু বই তো কিনছে না, তাহলে দামটা আর কমাবে কি করে? বইয়ের দাম যদি
কেন মশাই? সংখ্যার দিক দিয়ে দেখতে গেলে বাংলা পৃথিবীর 6 অথবা 7 নম্বরের ভাষা। বাংলা তো 6 অথবা 7 নম্বরের ভাষা। আমাদের তো কত ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, অসমিয়া, তেলেগু, মালায়ালাম, তারপরে হচ্ছে গুজরাটি, তারপরে হচ্ছে আমাদের আরও অনেক ভাষা আছে, অনেক 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 ভাষা আছে, যে ভাষাগুলো আমাদের মানে অনেক ভাষা আছে, যে ভাষাগুলোর মধ্যে বলছে বাংলা হলো 7 নম্বরে। এই ধরুন ফরাসি ভাষা, ইংরাজি ভাষার মধ্যে ফরাসি বা ফার্সি ভাষা যেগুলো আমরা বলে থাকি, তো সেই ফরাসি ভাষা, এই ভাষায় বাংলার তুলনায় ঢের কম লোক কথা কয়। ফরাসি ভাষায় কত লোক কথা বলবে? আমাদের এই বাংলায় কত লোক আছে ফরাসি ভাষার লোক? অথচ যুদ্ধের পূর্বে 12 আনা 14 আনা জোর 5 শিখে দিয়ে যে কোনো ভালো বই কেনা যেত। 12 আনা 14 আনা 5 শিখে দিয়ে আমরা ভালো বই কিনতে পারতাম। তখনকার দিনে যুদ্ধ যখন শুরু হয়েছিল, যে হ্যাঁ বিশ্বযুদ্ধের কথা, তার আগে কিন্তু 5 শিখে দিয়েও কিন্তু বই কিনতো মানুষ। হ্যাঁ, আনাতে তখন চলতো, আনাতে অনেক অনেক বছর আগের কথা। 5 আনা 14 আনা 12 আনা 13 আনা 16 আনা, 16 আনার দাম 16 আনা মানে 1 টাকা। এই যে জিনিসগুলো, এইভাবে বই কিনতো। আপনারা পারেন না কেন? আপনারা কেন পারেন না? আগে ফরাসি প্রকাশক নির্ভয়ে যে কোনো ভালো বই এক ঝটকায় 20,000 ছাপাতে পারে, এক ঝটকায় তার ভালো বই 20,000 ছাপিয়ে ফেলতে পারে। আমাদের নাভিশ্বাস ওঠে 2,000 ছাপাতে গেলে। তা ফরাসি কেন পারবে না? তাদের তো অনেক টাকা, ইংরেজদের তো ফরেনারদের অনেক টাকা। সে এত 20,000 ছাপালেও তার তো টাকাও লাগবে বেশি, তাকে তো ইনভেস্ট করতে হচ্ছে, তাই না? কিন্তু আমাদের নাভিশ্বাস কেন উঠছে? 2,000 টাকা। 2,000 টাকা ছাপাতে গেলেই আমাদের নাভিশ্বাস। আর যদি না ছাপাই মানুষে কিনবে কি করে? ছাপাতে হবে তবে তো কিনবে। এবার 2,000-এর মধ্যে যত কিনবে তত মানুষের ডিম্যান্ড বাড়বে। যদি বইটা ভালো হয় তখন মানুষ কিনবে, আর যদি না ভালো না হয় সে কিনবে কেন? বেশি ছাপিয়ে দেউলে হব নাকি? বলছে বেশি ছাপিয়ে দিয়ে দেউলে হয়ে যাব নাকি? সব যদি ছাপিয়ে দিই, মানে বেশি যদি ওই রকম ছাপাতে যাই, আমার তো বেশি টাকা আমার যাচ্ছে, তাহলে তো আমি দেউলে হয়ে যাব, আমার তো আর নিজের কিছুই থাকছে না। তাই এই অচ্ছেদ্য চক্র, বলছে এই একটা অচ্ছেদ্য চক্র যার ছেদ নেই। আচ্ছা, বই সস্তা নয় বলে লোকে বই কেনে না। বই যেহেতু সস্তা নয়, সস্তার বই হলে 50 টাকা 100 টাকার বই হলে কিনে নিচ্ছে, ঠিক আছে। ছোট বইগুলো খুব ভালো দামি বই, তাতে খুব ভালো লেখা, একজনের লেখা ছোট্ট বই, সেগুলো কিন্তু ডিম্যান্ডও আছে, কম দাম হলে কিনে পড়ে ফেলবে মানুষ। হ্যাঁ, ভেতরে কি আছে পরের কথা, আগে একটু ওলট পালট করে দেখে নিয়ে বইটা কিনে ফেললো। কম দাম বলে কিন্তু কিনবে, বেশি দাম যদি হয়ে যায় সে কিনবে না। কোন সাহিত্যিক লিখছে কেউ দেখছে না। প্রথমে কিন্তু সে বই দেখছে যে দামটা কতটা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, দামটা কতটা। যদি 50 টাকার বই হয় সে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে কিনে নেবে, তারপর পড়বে। সবাই কিন্তু সেই দামের উপর ডিপেন্ড করেই কিন্তু বই কেনে। এইটাই হচ্ছে মানে এখানে মান বোঝাচ্ছে না, এখানে বইয়ের মান প্রসঙ্গটা নয়, প্রসঙ্গ হচ্ছে বইটার দামটা, ঠিক আছে। দাম যত কম হবে, মানুষ ডিম্যান্ডটাও বড় কথা নয়, মানুষের কেনার আগ্রহটা, ঠিক আছে। ডিম্যান্ডের কথাটা পরে আসছে, সেটা বই কতটা ভালো মানুষ পড়ে বুঝবে, কিন্তু তার আগে আসছে বইটার দাম। যে বই কিনতে যাবে তারা সকলেই কিন্তু তাদের ট্যাগের কত আছে, সেটাই ট্যাগ কথাটা বললাম, সেখানে কত আছে সেটা দেখবে, এবং বইটার দাম, তার সামর্থ্যটা কতটা, সেই বইটার সামর্থ্য, সে কেনার তার সামর্থ্য আছে কিনা। যদি কম দাম হয় সে কিনে ফেলবে, এটাই হচ্ছে এইখানের বিষয়বস্তু। তো যাই হোক, এ চক্র ছিন্ন তো করতেই হবে। করবে কে? প্রকাশক না ক্রেতা? প্রকাশকের পক্ষে করা কঠিন, কারণ ওই দিয়ে সে পেটের ভাত জোগাড় করে, তাই না? কেননা প্রকাশকের পক্ষে তো কঠিনই হয়ে যাবে, কারণ একজন প্রকাশক, তার তো ওইটাই তো তার রুজি রোজগার, সে কি করে করবে? সে ঝুঁকিটা নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ। সে তো এইভাবে এক্সপেরিমেন্ট করতে পারে না। একজন প্রকাশক হঠাৎ করে অতগুলো বই ছাপাবে, তার একটা অভিজ্ঞতা, মানে এক্সপেরিমেন্ট হবে ওই বইটার ওপর, সে সেটা করতে নারাজ, ঝুঁকি নিতে পারে না। দেউলে হওয়ার ভয় থাকে, অবশ্যই দেউলে হওয়ার ভয় থাকে, সেই জন্য সে কিন্তু নাকচ করে দেয়। কিন্তু বই কিনে কেউ তো কখনো দেউলে হয়নি, বই কিনে কেউ কোনোদিনও দেউলে হয়ে যায়নি। বই কেনার বাজেট যদি আপনি 3 গুণও বাড়িয়ে দেন, তবু তো আপনার দেউলে হওয়ার সম্ভাবনা নেই। এখানে প্রাবন্ধিক বলছেন 3 গুণও যদি বাড়িয়ে দেন তাহলে আপনার দেউলে হওয়ার সম্ভাবনা নেই। মাঝখান থেকে আপনি ফ্রান্সের মাছির মতো অনেকগুলো চোখ পেয়ে যাবেন, রাসেলের মতো এক গাদা নতুন ভুবন সৃষ্টি করে ফেলবেন। বই গাদা পড়ে আপনি আপনার মনশ্চক্ষু বৃদ্ধি করতে পারবেন, মনশ্চক্ষু বাড়াবেন, এবং অনেকগুলো মাছির মতো চোখ হয়ে যাবে।
ভেবেচিন্তে অগ্রপশ্চাৎ বিবেচনা করে বই কেনে সংসারী লোক। অবশ্যই সংসারী লোক। এই মাছিমারা কেরানির দলে আবার ফিরে এলাম। হ্যাঁ, যারা বড় বড় খালি বই পড়বে, বই প্রেমী যারা, তারা বই কিনে অর্ডার দিয়ে তারা বই পড়ছে বা গিয়ে কিনছে, কিনে পড়ে ফেলছে, ঠিক আছে, তাদের মনশ্চক্ষু বৃদ্ধি পাবে। কিন্তু যারা সংসারী মানুষ, তারা ভেবেচিন্তে বই কেনে, তারা হঠাৎ করে হুট করে একটা আমি খণ্ড কিনে ফেলবো, বড় একটা খণ্ড, সেটা হয় না, ঠিক আছে। সেটার জন্য অগ্রপশ্চাৎ বিবেচনা করে সংসারী লোক। পার পাঠক বই কেনে প্রথমটায় দাঁত মুখ খিচিয়ে, প্রথমে তো দাঁত মুখ খিচিয়ে বই কিনবে, তারপর চোখে চোখে সুখ করে এবং চোখে চোখে দেখতে ভালো লাগছে বইটা, সেই জন্য সে কিনবে, এবং সর্বশেষ সে কিনে খ্যাপার মতো। শেষে আবার সে কি করে কিনবে, খ্যাপা হয়ে যায় বই কেনায়, সে এতই আগ্রহী এবং চুর হয়ে থাকে তার মধ্যিখানে। এই একমাত্র বাসন, একমাত্র নেশা, যার দরুন সকালবেলা চোখের সামনে ষাঁড় গোলাপি হাতি দেখতে হয় না, লিভার পচে পটল তুলতে হয় না। অর্থাৎ কি বলছে এখানে, একমাত্র নেশা, বই কেনার নেশা, এবং সকালবেলা চোখের সামনে ষাঁড় গোলাপি হাতি দেখতে হয় না, চোখের সামনে তাকে কিছু দেখতে হয় না। এই যে এত কিছু ব্যাপার স্যাপার, সে অত কিছু বোঝে না। একজন সংসারী মানুষ, সে বিচার বিবেচনা করে চলে। লিভার পচে পটল তুলতে হয় না, তাদের অত অসুখও করে না, তাদের পটল তুলতেও হয় না, মারাও যায় না। পটল তোলা মানে অক্কা পাওয়া বা মারা যাওয়া, ঠিক আছে। পটল তোলা একটা বাগধারা বলে রাখলাম, হ্যাঁ, তার মানে কিন্তু মারা যাওয়া বা অক্কা পাওয়াও থাকে। আচ্ছা, আমি এখানে বলা হচ্ছে যে আমি নিজে কি করি, মানে এবার প্রাবন্ধিক নিজের কথা বলছেন, আমি নিজে কি করি, আমি একধারে প্রডিউসার এবং কনজিউমার তামাকের মিক্সচার দিয়ে আমি নিজেই সিগারেট বানিয়ে প্রডিউসার এবং সেইটা খেয়ে নিয়ে কনজিউমার। আরও বুঝিয়ে বলতে হবে, আমি একখানা বই প্রডিউস করেছি, কেউ কেনে না বলে আমি কনজিউমার, অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি। অর্থাৎ উনি বলছেন উনি নিজেই প্রডিউস, উনি নিজেই আর কি নিজের লেখা পড়েন, উনি নিজে লিখেছেন মানে নিজে প্রডিউস করছেন, আবার নিজের প্রোডাকশন মানে নিজের প্রডিউশনটা মানে যেটা উনি আর কি যিনি প্রডিউস করেছেন উনি নিজেই লিখেছেন এবং মাঝে মাঝে উনি নিজেই কেনেন, নিজেই কনজিউমার হয়ে যান, মানে নিজের লেখা নিজেই পড়ে নিচ্ছেন, এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ নিজেই মাঝে মাঝে কিনি। তো দেখো, এটাই হচ্ছে ব্যাপার। আমি তোমাদের বলবো আজকে এই পর্যন্ত আলোচনাটা থাকুক, ঠিক আছে, আজকে এই পর্যন্ত আলোচনাটা থাকুক। বাকি অংশটুকু পরের দিন আমি আলোচনা করব, হ্যাঁ, পরের ভিডিওয়ে আলোচনা করে দেব। আজকে এইটুকু আলোচনা, আশা করি তোমাদের কোথাও অসুবিধে হচ্ছে না। এবার এই প্রশ্নটা শেষ হয়ে যাওয়ার পর আমি তোমাদের প্রশ্ন উত্তর এখান থেকে কি আসতে পারে আরেকবার ডিটেলসে আলোচনা করে দেবো। পরের অংশটুকু আলোচনা করব যে ভিডিওয়ে, তার ক্লাসে আলোচনা করে দেবো, ঠিক আছে। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, লাইক করো, রেসপন্স করো, আর কি কি ক্লাস তোমাদের চাই, তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদের সাথে সবসময় আছি, সবসময় পাশে আছি। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।